আসছে নির্বাচনে পুরনো সঙ্গী জামায়াতের সাথে বিএনপির জোট হচ্ছে না, এটাই বেশ পুরনো খবর। তবে সঙ্গী হতে পারে হাসিনা বিরোধী আন্দোলনের শরিক বাম এবং উদারপন্থী কয়েকটি দল। একই সাথে তরুণদের এনসিপিকেও টানতে পারে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল জানান, কোনো কিছুই চূড়ান্ত হয়নি, সম্ভাব্য সঙ্গীদের সাথে আসন বন্টনের আলোচনা চলছে। শফিকুল হকের বিশেষ প্রতিবেদন। টানা ১.৫ দশক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজপথে বিএনপি, সাথে কখনো পুরনো সঙ্গী জামাত, আবার শেষের দিকে খুব বেশি ঘনিষ্ঠ ছিল বাম, উদারপন্থী ও জাতীয়তাবাদী সমমনারা। সবশেষ ২০১৮ সালে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্ট ঘটা করে নির্বাচনে এলেও হাসিনা প্রশাসন নিয়ন্ত্রিত রাতের ভোটে খুব একটা সুবিধা করতে পারেনি সেই জোট। এরপর ২৪-এর নির্বাচন বর্জন করে বিএনপি। দীর্ঘ এই লড়াইয়ে কে কেমন সেটা খুব ভালো করেই জানে বিএনপির হাইকমান্ড। স্বৈরাচার হাসিনাবিহীন রাজনীতির ক্যানভাসে এখন জোরালো আলোচনার বিষয় জাতীয় ঐক্য। আসছে নির্বাচনে সেই সমীকরণও নিজস্ব ধরনে মেলাবে জাতীয়তাবাদী দল। নির্বাচনের পর যে দলগুলো আমরা আন্দোলন করেছিলাম তাদেরকে নিয়ে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করবো, আমরা তো ওই জায়গাতেই আছি, এখন ওখান থেকে সরিনি। সুতরাং জোট হবে কিনা এটা আমরা এখনো বলতে পারছি না। বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলছেন, দলীয় মনোনয়ন ঠিক করার পাশাপাশি আসন বন্টনের মতো বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে। এই ব্যাপারে আলোচনা হচ্ছে, কোনো সুনির্দিষ্ট কোনো আপনার সংখ্যা নির্ধারিত হয়নি। তবে আমার বিশ্বাস যে নিঃসন্দেহে আপনার সবটা মিলিয়ে একটা ভালো সবাই যেটা এগ্রি করবে সেটাই আমরা করবো। জাতীয় সরকারে এখন আমাদের সঙ্গে যারা থাকবেন, একমত হবেন, তারাই আসবে। যদি কেউ আসতে চাই তাদের কথা তো আমরা বলতে পারবো না, বাট উই উইল হ্যাভ দ্যাট, মানে অ্যাপিলটা থাকবে আমাদের। নির্বাচনী লড়াইয়ে অভ্যুত্থানপন্থী আর কারা হতে পারে বিএনপির নির্বাচনী জোট সঙ্গী? প্রশ্ন ছিল তরুণদের দল এনসিপি বিএনপির সঙ্গে জোট বাঁধবে কিনা। অসম্ভব নয়, এগুলো তো ডিপেন্ড করে লাস্ট মোমেন্ট একটা আপনার পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই ধরনের জোট টোটের ব্যাপারে লাস্ট মোমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়। জোট যাই হোক, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রমাণ করার তাগিদ বিএনপির এই শীর্ষ নেতার। এখন ইটস হাই টাইম দ্য গভর্নমেন্ট শুড লুক লাইক অ্যান কেয়ারটেকার গভর্নমেন্ট। তাদের এখনই সময় যে তাদের সব কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, তাদেরকে যেন সবাই বুঝতে পারে, দেখতে পারে। এটা এখন কাজ শুরু করে দেওয়া উচিত আর কি, কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে। শফিকুল হক, ৭১, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি বলেন, সরকারের ভেতরের কয়েকজনের নামে প্রশ্ন উঠেছে, তাদের কয়েকজন কোনো দলের সাথে সম্পৃক্ত। তারা তত্ত্বাবধায়ক সরকারে থাকলে সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। স্থিতিশীলতা চাই, আমরা দেশের সমৃদ্ধি চাই, আমরা দেশের গণতন্ত্র চাই। এই জন্য বিএনপি অনেক কিছু বড় দল হিসাবে, জনগণের দল হিসাবে স্থিতিশীলতার কারণে আমরা অনেক কিছু কিন্তু সহ্য করেছি। কিন্তু এখন কথা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে আমাদের এই জায়গাটা পরিষ্কার হতে হবে। এখানে কিন্তু ধোঁয়াশা কোনো কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না, এটা পরিষ্কার করতে হবে। এই জন্য আমরা বলছি, যেহেতু বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে। যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করার কথা বলছে বিএনপি, এমনটাই বললেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান। ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থার কোনো সংকট নেই বলেও আসিফ নজরুল আরও জানান। তবে রাজনৈতিক কয়েকটি দলের বক্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে। যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি, ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে।
তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসুরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই, বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে। এটা বলতে তত্ত্বাবধায়ক সরকার আমাদের একটা নিরপেক্ষ ভূমিকা চেয়েছে, ওটা তাদেরকে অ্যাসিওর করা হয়েছে। শোনেন, আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে এক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে। যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই ধারাবাহিকতায় আজ জামায়াত এবং এনসিপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করবেন। এর আগে বিকেল 5টায় যাবেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি নেতারা দেখা করেন। এ সময় তারা প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে আদালত। দুপুর পর্যন্ত শুনানি শুনেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। প্রথম দিনের শুনানিতে অংশ নেন আবেদনকারী বিশিষ্ট নাগরিকদের পক্ষের আইনজীবী। 2 ঘণ্টা শুনানিতে রিটকারীর আইনজীবী শরীফুদ্দিন ভূঁইয়া বলেন, সাংবিধানিক ভুল ব্যাখ্যায় আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে রায় পুনর্বিবেচনায় আবেদন করেন কয়েকজন বিশিষ্ট নাগরিক। পরে এতে যুক্ত হয় বিএনপি ও জামায়াত। 14 বছর আগে 2011 সালে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ সংবিধানের 13 সংশোধনী বাতিল করে। এর ফলে বিলুপ্ত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। হাইকোর্টে আছেন সহকর্মী সৈকত সাদিক। সর্বশেষ খবর জানতে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর দ্বিতীয় শুনানিতে নতুন কি পর্যবেক্ষণ দিল আদালত? তানিয়া, আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু এই দেশের সর্বোচ্চ আদালতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরত আনার ব্যাপারে যেই আদেশ শুনানি সেটা হয়েছে এবং আজকেও কিন্তু গতকালকে যে আইনজীবী শুনানি করেছেন 5 জন বিশিষ্ট নাগরিক, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ যারা আবেদন করেছিলেন বা আপিল করেছিলেন তাদের পক্ষের আইনজীবী শরীফ ভূঁইয়া তিনি শুনানি করেছেন এবং আজকে দীর্ঘ শুনানির পর তিনি আজকেও বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন বাতিল করেছিলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, তিনি কি সাংবিধানিকভাবে ভুল করেছিলেন, তিনি কি বিচারে যে ক্ষমতা খর্ব করেছিলেন সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এরপর তিনি বলেছেন যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরত আনার বিষয়ে নানা প্রশ্নের সম্মুখীন বা প্রশ্নে আলোচনা হচ্ছে সারা দেশে, সেই বিষয়গুলো তিনি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরকার ফিরে আসে তাহলে সেটা কিন্তু আগামী নির্বাচনেই তারা নির্বাচন পরিচালনা করবে এমন না, এটা তার অভিমত। যেহেতু তারা বলছেন যেহেতু সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আনতে হলে সংসদ ভেঙে দেওয়ার 15 দিন পরেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয়। যেহেতু এখন যে অন্তর্বর্তী সরকার রয়েছেন এটা একটা বিপ্লবের মাধ্যমে গঠিত হয়েছে এবং এই সরকারের মেয়াদ কিন্তু 1 বছরের বেশি মেয়াদ হয়েছে এবং তারাই যে আগামী নির্বাচন পরিচালনা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এইসব বিষয়ে তিনি অভিমত ব্যক্ত করেছেন আদালতে। তিনি বলেছেন যে অনেকে অভিযোগ করে থাকেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দুর্বলতার কারণেই 1/11 বা সেনা সমর্থিত যেই তখন সরকার এসেছিল তার সেই সরকার এসেছে এই বিষয়ে তিনি বলেছেন যে না, তখন যে রাষ্ট্রপতি তার সাংবিধানিক যে ক্ষমতা সেটা তিনি খর্ব করেছেন, তখন সেইভাবে তিনি তার কারণেই তখন এই 1/11 সরকার এসেছে এমনইভাবে তিনি বিভিন্ন আইনি ব্যাখ্যা দিয়েছেন এবং আদালত যেহেতু আজকে 2 ঘন্টার বেশি শুনানি করেছেন তিনি এবং প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বলেছেন যে আগামীকালকে শুনানিতে এই আবেদনের সাথে যারা রিভিউ করেছেন রিভিউ আবেদনগুলি শুনবেন। এর পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে যে আবেদনটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন সেটা শুনবেন, এরপর রাষ্ট্রপক্ষ শুনবেন, এরপর কিন্তু পর্যায়ক্রমে শোনার পরেই কিন্তু উনি এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায় দিবেন। বলা চলে যে আগামী সপ্তাহ কিন্তু এই বিষয়ে শুনানি হবে, এমনটাই কিন্তু আজকে কোর্টের কথাবার্তায় শোনা গেছে। সব মিলে এই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারের বিষয়ে সর্বশেষ তথ্য আমার কাছে। তানিয়া, ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জুলাই আন্দোলনে হত্যা ও আওয়ামী লীগের শাসনামলে গুমের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া শেখ হাসিনা সহ
পলাতক আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের জন্য 7 দিনের মধ্যে বাংলা ও ইংরেজি দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। গুমের 2 মামলায় পরবর্তী শুনানি 20 নভেম্বর ও জুলাই আন্দোলনে হত্যা মামলায় পরবর্তী শুনানি 5 নভেম্বর দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। সকাল 7টার কিছু পরে প্রিজন ভ্যানে 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, সেই সেনা কর্মকর্তাদের কোথায় রাখা হবে সেই সিদ্ধান্ত নেবে কারা কর্তৃপক্ষ। বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। এদিকে গ্রেফতার সেনা কর্মকর্তাদের পক্ষে জামিন আবেদন করা হবে বলে জানিয়েছেন তাদের আইনজীবী। অনুযায়ী তাদের স্ট্যাটাস নির্ধারিত হবে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সর্বশেষ সংশোধিত হয়ে সর্বশেষ যে পর্যায়ে আছে সেখানে যেভাবে বলা আছে যে আসামি গ্রেপ্তার হলে তাদের কি স্ট্যাটাস হবে, আইন নির্ধারিত পন্থাই সেটা নির্ধারিত হবে। অনলাইনে হাজিরা দেওয়ার সুযোগ আছে কি? সেটা আদালত নির্ধারণ করবেন, সেটা ভবিষ্যতে যখন আবেদন আসবে বাস্তবতার নিরিখে আদালত যেটা ভালো মনে করবেন, যেটা বিচার প্রক্রিয়াকে স্মুথ করবে, সবকিছু মিলিয়ে কনভিনিয়েন্ট হবে, সেটা আদালতের নির্দেশ অনুযায়ী যা হবার সেটা হবে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসোলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের। এই অফিসারগুলো অনেক সিনিয়র অফিসার, অভিজ্ঞ অফিসার, আন্তর্জাতিক বাহিনীতেও অনেকে চাকরি করেছে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে। তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে। যারা সত্যিকারে অপরাধ সংগঠিত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। এই অফিসার অত্যন্ত বলিয়ান এবং তারা নির্দোষ এবং তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবে বলে আমরা আশা করি। পটুয়াখালীর জুলাই যোদ্ধা জসিমউদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলায় অভিযুক্ত সিফাত ও সাকিবের 13 বছর কারাদণ্ড এবং ইমরানের 10 বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আসামিদের মৃত্যুদণ্ড না হওয়ার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে পরিবার। আসলাম কবির রিপনের তথ্যছবিতে বিস্তারিত। পটুয়াখালীতে জুলাই শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলায় সকালে রায় ঘোষণা করেন পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন। মামলার রায়ে 2 আসামি সিফাত ও সাকিবের 13 বছর এবং ইমরানের 10 বছর কারাদণ্ডের আদেশ দেন তিনি। তবে এ রায়ে সন্তুষ্ট হয়নি লামিয়ার পরিবার। তারা ধর্ষণকারীদের আরও দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করেছিলেন। সাজা দিয়েছে 13 বছর পর, তো ঠিকই তারা পৃথিবীর বুকে বাইরেই যাইবে, বাইরে তারা হাঁটবে চলবে। আমার মেয়ে কই? আমার মেয়ের আপনারা এনে দিতে পারবেন? দেন, হলে আমি সন্তুষ্ট হইতাম। চলতি বছরের 18 মার্চ সন্ধ্যায় লামিয়া আত্মীয়র বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর ছবি তুলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে লামিয়া নিজেই দুমকি থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু ধর্ষণের মানসিক যন্ত্রণা ও সামাজিক লজ্জা সহ্য করতে না পেরে গত 26 এপ্রিল লামিয়া ঢাকার শেখেরটেক এলাকার একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পিন্টু হাজং, 71। কারো অন্যায় আবদারের কাছে মাথা নত করবে না ইসি, বললেন প্রধান নির্বাচন কমিশনার AM নসিরউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি একথা বলেন। এর আগে ইউএনের উদ্দেশ্যে ইসি আনোয়ারুল ইসলাম জানান, বিগত 3 দফা প্রহসনের নির্বাচনে কর্মকর্তাদের সম্মান নষ্ট হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করে সেই সম্মান ফেরানোর সুযোগ রয়েছে। কোনো দলের হয়ে কোনো সরকারি কর্মকর্তা কাজ করতে পারবে না। 5 আগস্টের পর প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে দ্বিধা থাকলেও সেই সমস্যা কেটে গেছে। 16 নভেম্বর প্রবাসী ভোটারদের জন্য অ্যাপস উন্মুক্ত হচ্ছে বলেও জানান তিনি। Let's take this opportunity, all of us, এইবারে নির্বাচনের এই অপরচুনিটি, যে আমরা সমন্বিতভাবে মাঠ প্রশাসন যে একটা দৃষ্টান্তমূলক উদাহরণস্বরূপ নির্বাচন অনুষ্ঠান করতে পারি, এটা আমরা একবার দেখিয়ে দেই। গত ইসে দেখা গেছে কি যে আমরা এগুলি অতি উৎসাহী হয়ে করেছি, কেউ কেউ হয়তো বাধ্য হয়ে করেছি, কিন্তু অতি উৎসাহীও আমরা কম ছিলাম না।
তো আমাদের দরকার নেই এত উৎসাহী হওয়ার, আবার অতি সাহসী হওয়ারও দরকার নেই। সাহসী হব, যেটুক সাহসী হওয়ার দরকার। এই নির্বাচনে যারা ভালো দায়িত্ব করবে তাদের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা রাখবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ভালো করবেন, যেহেতু আপনাদেরকে প্রভাবিত করার মতো কোনো সরকার এখন নাই, সেহেতু আপনারা কিন্তু ফিল্ডে কিং। জুলাই আন্দোলনের অন্যতম সেনানী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অধিকাংশই এখন আর রাজনীতি নিয়ে ভাবতে পছন্দ করেন না। তবে আসছে নির্বাচনে ভোট দেয়া নিয়ে বেশ আগ্রহ আছে তাদের। যেই জিতুক তারা চান নিরাপত্তা। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারুক। জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলে পড়ে স্বৈরাচারী সরকারের সন্ত্রাসী বাহিনী, তখন ঢাল হয়ে পাশে দাঁড়ায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষত নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের অনেকেই এখন রাজনীতিতে সক্রিয় সরব। তবে প্রাইভেটের নারী শিক্ষার্থীরা নিজেদের অস্তিত্ব খুঁজছেন সর্বত্র, কিন্তু কোথাও তারা নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারী শিক্ষার্থীদের কাছে প্রশ্ন ছিল, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রত্যাশা কি? সবার উত্তর, নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চাওয়া। নারীরা এখন বাইরে বের হলেও ওরা ভালোভাবে থাকতে পারছে না, এই ইফটিজিং এর শিকার হচ্ছে। তাদের যে অধিকারগুলো আছে এগুলো এখন অনেকটাই নিশ্চিত হচ্ছে না। প্রতিটা নারী সুস্থ সবলভাবে তাদের প্রত্যেকটা কাজ করতে পারুক, সেটা চাকরি হোক, পড়াশোনা হোক, তারা যাতে নিরাপদে রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় চলাফেরা করতে পারে। নারী কি না পারে? নারীকে আমরা দেখেছি সে চাঁদে গিয়েছে, সে দেশ শাসন করেছে, সে অতীতে আমরা এটাও দেখেছি নারী যুদ্ধ করেছে, ইতিহাস ঘাটলেই এটা পাওয়া যায়। নারী প্রত্যেকটা কাজই দক্ষতার সঙ্গে করতে পারে যদি সে নিজেকে বিশ্বাস করে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের এই শিক্ষিকা শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের কাছ থেকে আগের মতো রাজনীতি নিয়ে আগ্রহ পাননি। তার মতে, রাষ্ট্র গঠনের চিন্তা ছেড়ে ফেলে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনায় ব্যস্ত শিক্ষার্থীরা আগ্রহী ছিল এবং অনেক বেশি তারা একটা যে দেশ গঠন পুনর্গঠন হবে সেই পুনর্গঠনের কাজে সক্রিয়ভাবেই অংশগ্রহণ করতে চাচ্ছিল, আগ্রহটা ছিল। কিন্তু তারপরে আস্তে আস্তে আমরা দেখছি যে সেই আগ্রহটা এখন নাই হয়ে যাচ্ছে এবং এক ধরনের রেজেন্টমেন্টও তৈরি হয়েছে যে এখন রাদার অনেক বেশি আমি ক্লাসরুমে অবজার্ভ করি তাদের সাথে যে হতাশার কথাগুলো বেশি, যে আমরা তো চেয়েছিলাম, আমরা তো এটা আশা করেছিলাম, কিন্তু সেরকম কিছু হয়নি। নতুন বাস্তবতায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন তিনি। নতুন রাজনীতি করতে চাই, এটা বললাম আমরা আশা আকারে যে আমরা করব, কিন্তু আমরা পুরনো অভ্যাসগুলো, পুরনো অনুশীলনগুলোর মধ্যেই যখন ঢুকে গেলাম, তখন এই নতুন কাজে যুক্ত হতে যারা চেয়েছিলেন তারা কিন্তু আর সেখানে অন্তর্ভুক্ত হলেন না। তা না হলে রাষ্ট্র গঠনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ কঠিন হবে বলে মনে করেন তিনি। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। ড্রাইভিং লাইসেন্স দেওয়ার নিয়মে আমূল পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। লাইসেন্স পেতে একজন নাগরিকের ন্যূনতম ৬০ ঘন্টা প্রশিক্ষণ থাকতে হবে। দুপুরে নিরাপদ সড়ক নিয়ে আয়োজিত সেমিনারে একথা বলেন উপদেষ্টা। দুপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক ভবনে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, লাইসেন্স দেবার বিষয়ে বর্তমানে যে কমিটি আছে তার সবই বাতিল করা হবে। ড্রাইভিং লাইসেন্স প্রদানের বিষয়টি বিআরটিএ থেকে নিয়ে ড্রাইভিং ইনস্টিটিউটকে দেওয়া হবে বলেও জানান তিনি। দুর্ঘটনার প্রবণ স্থান চিহ্নিত করে সারা দেশে ১০,০০০ হেলমেট বিনামূল্যে বিতরণ করা হবে বলেও জানান উপদেষ্টা। আগামী মাসের মধ্যেই আমরা এই প্রশিক্ষণ স্টার্ট করব। এরপরে দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে যে ফিটনেসবিহীনতা। আপনি চালক হিসেবে যতই প্রশিক্ষণ প্রাপ্ত হন না কেন, আপনার যদি ব্রেক ঠিক না থাকে, আপনার অন্যান্য জিনিস যদি ঠিক না থাকে, তারপরে হচ্ছে যে এই যদি এটা কালো ধোঁয়া বেরোতে থাকে, তাহলে তো কোনো কাজ হবে না। তো সুতরাং এটাকে করার জন্য আমরা ওই যে শ্রমিক মালিক পরিবহন সমিতির সঙ্গে আমরা কথা বলে আমরা ফিটনেসবিহীন যানবাহনগুলোকে আমরা ডাম্পিংয়ে পাঠাচ্ছি এবং এটা কিন্তু আরও বাড়বে। সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে প্রতি বছর প্রাণ যায় হাজার হাজার। পত্রিকা কিংবা টেলিভিশনের শিরোনাম হয় মৃত্যুর সংখ্যা বেশি হলে। বিপরীতে দুর্ঘটনার প্রতিরোধে সরকারি কর্মকাণ্ড কাগুজে। কোনো রোগ ব্যাধি বা যুদ্ধের চেয়েও বাংলাদেশের সড়কে প্রাণহানির সংখ্যা অনেক বেশি। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। মামুন হুসাইনের প্রতিবেদন।
প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হয় সড়ক দুর্ঘটনা নিয়ে। হয়তো এসব খবর এখন সয়ে গেছে সবার, কিন্তু পরিসংখ্যান বলছে কতটা ভয়াবহ অবস্থা বাংলাদেশের সড়কে। এই সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য দেখলে যে কারো চোখ কপালে উঠবে। যাত্রী কল্যাণ সমিতি নামের সংগঠনটি বলছে এক যুগে 1,16,000-এরও বেশি মানুষ মারা গেছে সড়কে। গড়ে প্রতিদিন যার সংখ্যা প্রায় 30 জন, আর প্রতিদিনের দুর্ঘটনার সংখ্যা প্রায় 18টি। ফলাফল, সড়ক যাত্রার অপর নাম যুদ্ধক্ষেত্র। এই যেমন ট্রাফিক পুলিশ ও পথচারীরাও বলছিলেন তাদের অভিজ্ঞতার কথা। জনসাধারণের সচেতনতার অভাব, প্লাস যারা গাড়ি চালক আছে, ড্রাইভার আছে, তারা আসলে নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালাচ্ছে। যারা পথচারী তারাও সিগন্যাল মানতে চায় না, যারা ড্রাইভার তারাও সিগন্যাল মানতে চায় না। ব্রেক করার গতি আছে, তারা মনে করেন ভাই ঠিক মতন উড়া দুরা গাড়ি চলে, একজনের সাথে আরেকজন পালা চলে। কিছু আছে অবকাঠামোগত সমস্যা, আর কিছু কিছু আছে সমস্যা যেটা হলো গাড়ির ত্রুটি, ড্রাইভারের গাড়ি চালানো অবহেলা, এগুলোর কারণে মূলত সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। মৃত্যুর খবরের বিপরীতে যারা বেঁচে যান তাদের কান্নার কোনো শেষ নেই। পঙ্গুত্ব বরণ করে এই কর্মহীন দেশে হয়ে যান পরিবারের বোঝা। এই সংখ্যাটাও মারা যাওয়া মানুষের চেয়ে বেশি। গড়ে প্রতিদিন যার সংখ্যা প্রায় 40 জন। সড়ক দুর্ঘটনায় মৃত্যু অথবা আহত হওয়া ঠেকাতে সরকারি প্রতিষ্ঠানগুলো রুটিন দায়িত্ব পালন করছে। সেটা কীরকম ব্যাখ্যা দিলেন এই বিশেষজ্ঞ। যেটুকু আইন আছে সেইটুকু প্রয়োগ করার জন্য সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখি না। আজকে আপনারা কথা বলছেন নিরাপদ সড়ক দিবস, বিশ্ব দিবস বলেই কিন্তু আজকে নড়ে চড়ে বসছে। দেখবেন যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে, উদ্যোগ নেওয়া হচ্ছে। যখন ট্রাফিক সপ্তাহ হয় তখন কি চমৎকার সেবা থাকে, আমরা কিন্তু খুশি হই ট্রাফিক সপ্তাহগুলোতে। কিন্তু ওই সপ্তাহটা চলে যাওয়ার পরে আবার কি হয়, আমরা আবার পূর্বের জায়গায় ফিরে যাই। সড়ক নিরাপত্তা আইন নিয়ে কম জল খোলা হয়নি এই বাংলাদেশে। আবার যে আইন আছে নেই তার প্রয়োগ। পরিবহন মালিক, চালক আর সরকার কেউই শুনছে না কারো কথা। আমি মনে করি না যে শুধুমাত্র ড্রাইভারদের দোষ। হ্যাঁ, একটা হেভি ভেহিকেলের ব্রেক করার কিন্তু একটা সিস্টেম আছে, যে একদম কাছ থেকে গাড়ির স্পিড থাকলে সে কিন্তু ব্রেক করতে পারবে না। ঠিক আছে, ওভারব্রিজ আছে, আমি দেখছি যে মা তার বাচ্চাকে নিয়ে রাস্তা পার হচ্ছে, ওভারব্রিজ কিন্তু আছে। আমাদের সবাইকে নিয়মটা মানতে হবে। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে এখানে দুর্নীতি আছে, সাথে সাথে জবাবদিহিতার কোনো জায়গা নেই। নৌ এবং রেলকে অবহেলা করে আমরা সমস্ত যানবাহন এবং যাত্রীকে সড়কে নিয়ে আসছি, যার ফলে সড়কে চাপ বেড়ে গেছে এবং যেহেতু সড়ক পরিবহনের কোনো শৃঙ্খলা নাই সেখানে দুর্ঘটনা ঘটছে। এই মৃত্যু আর পঙ্গুত্ব বরণের মিছিল কবে থামবে তা জানে না কেউই। মামুন হুসাইন, 71, ঢাকা। 25 অক্টোবরের মধ্যে বাতিল হওয়া 6টি ফ্লাইটের সকল যাত্রী ধারাবাহিকভাবে গন্তব্যে পৌঁছতে পারবেন। বুধবার এমনটা জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক। এদিকে আমদানি করা পণ্যের খালাস কার্যক্রমও চলছে। আমদানিকারকদের অভিযোগ যা চলছে ধীর গতিতে। আরও জানাচ্ছেন মোহাম্মদুল খান অপু। শাহজালাল বিমানবন্দর থেকে আমদানি করা পণ্য খালাস চলছে বিকল্প ব্যবস্থায়। এজন্য ব্যবহার করা হচ্ছে বিমানবন্দরের 9 নম্বর গেট। তবে আমদানিকারকরা বলছেন এর গতি খুবই কম। যেদিন আগুন লাগছে এদিন 12টার সময় আরেকটা শিপমেন্ট নামছে আমার, এই শিপমেন্টটা অক্ষত অবস্থায় পাইছি আমি। এই দুটো শিপমেন্ট আজকে ডেলিভারি নিচ্ছি। আমরা এখানে এসে পেপার এন্ট্রিও করতে পারতেছি না, এবং এই মাল যে নিব কার কাছ থেকে নেব সেই লোকও নাই। কুরিয়ারে আছে আমাদের। এখন যে বাকি মালগুলো আছে এগুলো সব কুরিয়ারে আছে, 20টা ডকুমেন্টসের মতো আছে আমার। তারা দুপুর 2টার পরেও যারা ডকুমেন্ট দিয়েছে, কিন্তু তাদের এই পণ্য 2 কার্টন 3 কার্টন 4 কার্টন 5 কার্টন পণ্য আনতে ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এদিকে 25শে অক্টোবরের মধ্যে বাতিল হওয়া 6টি ফ্লাইটের সকল যাত্রী ধারাবাহিকভাবে গন্তব্যে পৌঁছতে পারবে বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক। 25 তারিখে পর্যন্ত রিশিডিউল করে দিয়েছে, প্যাসেঞ্জার তারা মানে বোর্ডিং পাসও দিয়ে দিয়েছে, আমি যতটুকু জানি। অনেকটাই চলে গেছে, যাচ্ছে আর কি, স্কেলড ওয়েতে যাচ্ছে, এবং 25 তারিখের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। গত 18 অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজ পুড়ে যায়। এতে $1 বিলিয়ন বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের জন্য কর্তৃপক্ষের গাফলতিকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন অগ্নিকাণ্ডের ফলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অন্যদিকে ফায়ার ফাইটিং অ্যাসোসিয়েশন বলছে গুরুত্বপূর্ণ স্থাপনাটির অগ্নি ব্যবস্থাপনা ছিল দুর্বল, যা কোনো অবস্থাতেই আন্তর্জাতিক মানের নয়। জাহিদুল ইসলামের প্রতিবেদন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডে পুড়েছে আমদানি করা কাঁচামাল, রাসায়নিক এবং বিভিন্ন পণ্যের নমুনা সহ গুরুত্বপূর্ণ নথি। এই গার্মেন্টস মালিক বলছেন, অগ্নিকাণ্ডে পুড়েছে তার পণ্যের 60টি নমুনা চালান। সেগুলো অনুসরণ করে তৈরি করা হতো রপ্তানির জন্য পোশাক। আমার স্যাম্পল ইয়ারেসগুলো ম্যাক্সিমাম ক্ষতি হয়েছে, আর স্যাম্পলের বাটন টাটন আসছিল কিছু 7টা আইটেমের আমার ক্ষতি হয়েছে। বাইরে তো শঙ্কিত 4-5 জনের টেলিফোন পাইছি, তোমাদের দেশের এই অবস্থার ভিতরে আমরা কি অর্ডার প্লেস করতে পারবো কিনা। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ বলছে, আগুনে অন্তত 250টি গার্মেন্টসের পণ্য পুড়েছে, যার ক্ষতি হবে দীর্ঘমেয়াদী। এই পণ্য দ্বারা যে পরিমাণ মানে আলটিমেটলি আমরা পণ্য রপ্তানি করতাম পরবর্তীতে, সেটা আরও কয়েক হাজার কোটি টাকা হবে। যদি দ্রুততার সাথে এই বন্দর পুনরায় চালু করা না যায়, তাহলে সেখানে আরও একটা ক্ষতির মুখোমুখি হবে। প্রতিদিনই তো হাজার হাজার টন পণ্য আমাদের এয়ার শিপমেন্টে যাচ্ছে, তো সেইগুলিও তো মানে আলটিমেটলি যেতে পারবে না। যেতে না পারলে সেই পণ্যের আলটিমেট সলিউশন কি হবে? ক্যান্সেল, অর্ডার ক্যান্সেল নাকি? তো অর্ডার ক্যান্সেল হলে সেখানেও তো আরও বহু ক্ষতির মুখোমুখি হবে আমাদের ইন্ডাস্ট্রি। এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বলছে, আগুন প্রথমে ছোট আকারে থাকলেও পরে কেন ব্যাপকভাবে ছড়ালো খতিয়ে দেখা প্রয়োজন। একটা কেপিআইতে আগুনটা ছড়া যাওয়া মানে ফেল করা। সবাই বলতেছে সবাই দেখছে আগুন, যদি ডিজিটাল ডিটেকশন না হয়ে থাকে, ম্যানুয়াল ডিটেকশন হয়েছে, সেকেন্ড হলে যে এটাকে নিভানো ফেল করছে, তার মানে কি হয় আইদার ইকুইপমেন্ট অথবা ট্রেনিং কোথাও না কোথাও গাফিলতি ছিল। বিশ্লেষকরা মনে করছেন, কার্গো ভিলেজের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের ছিল না। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে যেভাবে ফায়ারের ইকুইপমেন্ট থাকার দরকার ছিল, যতটুকু আমরা খোঁজ নিয়েছি ওই টাইপের ইনস্টলেশন ছিল না। তারপরে এটা কিভাবে ব্যবহার করতে হয়, ওই টাইপের ফায়ার সার্ভিস বা লোকাল যারা ফায়ারের যেটা কাজ করে ওনারা সম্ভবত সেটা জানেও না। তারা বলছেন, এই অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে আগামীতে নিরাপত্তা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি চীন থেকে কিনছে আরও 2টি বাণিজ্যিক জাহাজ। বিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ বুঝে পাওয়ার আগে 3 মাসের জন্য ভাড়া হয়ে গেছে ওই 2টি জাহাজ। বাংলার প্রগতি এবং বাংলার নবযাত্রা নামের জাহাজ দুটির একটি আজ বুঝে নেওয়া হবে, বাকিটা পাওয়া যাবে ডিসেম্বরে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্যছবিতে বিস্তারিত। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে যুক্ত হচ্ছে চীন থেকে কেনা 2টি বাণিজ্যিক জাহাজ, বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা। চীনের জিংজিয়াং প্রদেশের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান নানইয়াংয়ের ইয়ার্ডে চলছে বিএসসির নবনির্মিত 2টি জাহাজের শেষ পর্যায়ের ট্রায়াল। বিএসসি জানায়, 20শে অক্টোবর লন্ডনে আনুষ্ঠানিকভাবে জাহাজ দুটির বাই পেপার হস্তান্তর হয়েছে। সব ধরনের প্রশাসনিক ও কারিগরি আনুষ্ঠানিকতা শেষে 23শে অক্টোবর বাংলার প্রগতি জাহাজটি আনুষ্ঠানিকভাবে বিএসসির বহরে যুক্ত হবে। পরে চলতি মাসের শেষ সপ্তাহেই জাহাজটি প্রতিদিন 20,000 মার্কিন ডলার হারে বাণিজ্যিক কার্যক্রমে অংশ নেবে। 22 কোটি টাকায় 3 মাসের জন্য ভাড়া হয়ে গেছে বাংলার প্রগতি। জাহাজটির ফিজিক্যাল ডেলিভারি হবে নানইয়াং শিপইয়ার্ডে এই অক্টোবর মাসের 23 তারিখে, এবং আশা করছি 24-25 তারিখ থেকে জাহাজ তার এমপ্লয়মেন্ট অপরচুনিটি বা বাণিজ্যিক কার্যে এঙ্গেজমেন্টে চলে যাবে। আর সেকেন্ড জাহাজটা ডেলিভারি ডেট এখন পর্যন্ত যেটা আছে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে যখনই আমাদের ডেলিভারি করবে তার 1-2 দিনের মধ্যে এটাও বাণিজ্যিক ডিপ্লয়মেন্টে চলে যাবে। একসময় শিপিং কর্পোরেশনের বহরে 38টি জাহাজ ছিল। দুর্ঘটনা, মেয়াদোত্তীর্ণ সহ নানা কারণে জাহাজ কমতে থাকে। বর্তমানে বিএসসি কার্যক্রমে রয়েছে মাত্র 5টি জাহাজ। শিপিং বিশেষজ্ঞরা বলছেন, যদি জাহাজগুলো বাংলাদেশের আমদানি পণ্য পরিবহনে ব্যবহার করা যেত, তবে তা দেশের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করত। যদি এমন অনেক কার্গো বাংলাদেশে আসে যার আপনার চার্টার ভ্যালু এখন যে 20,000 যদি হয় একটা তার চেয়ে বেশি আমরা বাইরে থেকে একটা হায়ার করে যে কার্গো আমরা আনবো, তার যে ফ্রেট হবে হয়তো বা সেটা নর্মাল আমরা যে ফ্রেটটা বিএসসি পাচ্ছে তার চাইতে বেশি ফ্রেট দিয়ে জাহাজ কার্গোগুলি আনতে হচ্ছে। সো ওই অ্যাডভান্টেজটুকু আমরা কেন নিব না? প্রথমবারের মতো নিজেদের টাকায় নতুন কেনা 199 মিটার দীর্ঘ, 33 মিটার প্রস্থ এবং 18 মিটার গভীরতার বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা 65,000 মেট্রিক টন করে পণ্য বহন করতে সক্ষম। হাসান আহমেদ, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।